এগুলি সব কাল্পনিক স্টোরি, এটার সাথে বাস্তবের কোনো মিল নেই। এগুলো সব বিনোদন এবং অ্যাওয়ারনেসের জন্য। বাসর ঘরে নবজাতক শিশুকে কোলে নিয়ে যুবতবু হয়ে বসে আছে 15 বছরের মেয়ে তে, পুরো নাম কিম তেয়ং। ওর কোলে শিশুটি পুত্র সন্তান। তখন থেকে ছেলেটি কেঁদে চলেছে, কিন্তু তে কিছুতেই কান্না বন্ধ করতে পারছে না। বাচ্চাটা তো ওর নিজের সন্তান না, আর বাচ্চা সামলানোর অভিজ্ঞতা ওর নেই। হয়তো অভিজ্ঞতা এতদিনও হয়ে যেত, তবে আল্লাহ তাআলা চাননি বলে আর হয়নি। অতীত মনে হতেই চোখের কোণ বেয়ে উষ্ণ তরল জল গড়িয়ে পড়ে। বাচ্চাটার কান্না কিভাবে বন্ধ করবে? বিছানা থেকে নামার জন্য উদ্যত হতেই রুমে প্রবেশ ঘটে ওর বরের, জিয়ন জাংকুক, যে কিনা গুনে গুনে ওর চেয়ে 16 বছরের বড়। লোকটার গলার স্বর গম্ভীর, যখন কথা বলে তে রক্ত হিম হয়ে যায়। তে এখন পর্যন্ত লোকটার মুখের দিকে তাকিয়ে দেখেনি, শুধু গলার স্বর শুনেছে। জাংকুক গম্ভীর আর কিছুটা রাগী স্বরে বলে, তখন থেকে কাঁপছে, শুনতে পাচ্ছ না? খাওয়াচ্ছ না কেন ওকে? কি খাবো? এখানে তো ফিটার নেই। তোমাকে এনেছি কি করতে? তোমার প্রাক্তন শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু বলেনি? তে মাথা নাড়ায়। জাংকুক আগের মতো একই স্বরে বলে, তুমি ওকে খাওয়াবে নিজের থেকে। তে তড়িৎ গতিতে মুখ তুলে তাকায়। জাংকুকের গম্ভীর রাগী চোখ মুখ দেখে সাথে সাথেই মাথা নত করে নেয়। 30 মিনিটের মধ্যে ওকে ঘুম পাড়াবে। 30 মিনিট পর আমি রুমে আসবো। মাথা নাড়াইতে জাংকুক রুম থেকে বেরিয়ে যায়। তে বাচ্চাটাকে নিয়ে বিছানায় উঠে বসে, আবার বাচ্চাটাকে ফিডিং করাতে শুরু করে। জাংকুকের ভয়ে নিজের সব অস্বস্তি বোধ দূরে ঠেলে খাওয়াতে শুরু করেছে। ঠিক 30 মিনিট পরেই রুমে আসে জাংকুক। বিছানার দিকে তাকিয়ে দেখে ওর ছেলে আয়ান ঘুমিয়ে গেছে, আর তে আয়ানের পাশে শুয়ে আছে। এই মেয়ে, ঘুমাতে বলেছি আমি তোমাকে। মাত্রই শুয়েছিল তে, চোখে ঘুমও ধরা দিয়েছিল। জাংকুকের রাগী গম্ভীর স্বর শুনে ভয়ে তাড়াতাড়ি উঠে বসে। বিছানা থেকে নেমে শাড়ি চেঞ্জ করো, কথাগুলো বলে নিজের ড্রেস হাতে ওয়াশরুমে প্রবেশ করে। তে বন্ধ হওয়া ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে উপরের দিকে মুখ তুলে তাকায়। বিড়বিড় করে বলে, আল্লাহ, কি এমন পাপ করেছিলাম আমি? আমাকে এত কষ্ট কেন দাও? এক জাহান্নাম থেকে তুলে এনে আবার কোন জাহান্নামে ফেলে দিলে? 10 লক্ষ টাকার বিনিময়ে 15 বছরের ধর্ষিতা তেকে কিনে এনে বিয়ে করেছে জাংকুক। অবশ্য শুধু ধর্ষিতা নয়, বিধবাও। যে ছেলে ধর্ষণ করেছিল, বিচারের সময় গ্রামের মানুষ সেই ছেলের সাথে ওকে বিয়ে দিয়েছিল। এমন মেয়েকে তো আর অন্য কেউ বিয়ে করতে চাইবে না। তাছাড়া ওর মা বাবাও বেঁচে নেই, তাই ওর পক্ষ নিয়ে লড়াই করার মতো কেউ নেই। গ্রামের মেম্বার চেয়ারম্যান যা ফয়সালা করে দিয়েছিল, তের দরিদ্র ভ্যান চালক কাকা তাই মেনে নিয়েছিল। তাছাড়া আর উপায় কি? তিনি তো তেকে আর কোথাও বিয়ে দিতে পারতেন না। এই সমাজে ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না। ভুক্তভোগীদেরকে কোণঠাসা করে রাখে সমাজ ব্যবস্থা। আর সেই ভুক্তভোগী যদি হয় নিম্নবিত্ত পরিবারের সদস্য, তাহলে তো কোনো কথাই নেই। তের সাথে অন্যায় হলেও ন্যায় বিচার পাইয়ে দেয়নি কেউ। ভ্যান চালক কাকাও সেরকম কোনো ব্যবস্থা নেয়নি তখন। তারা তো টাকা পয়সা নেই মানুষের পেছনে পেছনে দৌড়ে খরচ করার মতন। তেরই বা আর কি করার ছিল? গ্রামের মানুষ যা করেছে সেটাই নিয়তি হিসেবে মেনে নিয়েছিল। বিয়ের 7 মাস পর স্বামী নামক সেই বাজে লোক মানুষের হাতে গণপিটুনি খেয়ে মারা যায়। তখন তে 7 মাসের গর্ভবতী ছিল, কিন্তু সেই বাচ্চাও ডেলিভারির সময় মারা যায়। স্বামী মারা যাওয়ার 3.5 মাস পর শ্বশুর শাশুড়ি মিলে ওকে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে জিয়ন জাংকুকের কাছে। ওর ভাগ্যটা এত ভালো কেন? 14 বছর বয়সে এক পুরুষের লালসার শিকার হয়ে তার বউ হয়ে গিয়েছিল। 15 বছর বয়সে গর্ভবতী অবস্থায় আবার বিধবা হয়ে গিয়েছিল। ভাগ্যের ফেরে আবারও 15 বছর বয়সে আরেক পুরুষের বউ হয়ে গেল আজ। এখানে যে ভালো থাকবে না, সুখে থাকবে না, সেটা প্রথমেই বুঝতে পেরেছে। 10 লক্ষ টাকা দিয়ে কিনে এনে ওকে মোটেও রানী বানিয়ে রাখবে না জাংকুক, এটা বুঝতে পেরে গেছে রে। দেখা যাক ভাগ্যে এবার কি আছে। জাংকুক ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে তে এখনো আগের মতোই দাঁড়িয়ে আছে। এখনো দাঁড়িয়ে আছে কেন? 2 মিনিটের মধ্যে কাপড় চোপড় খুলে বিছানায় আসবে। কথাগুলো বলতে বলতে মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে বিছানায় বসে। তে যেন বরফের মতো জমে গেছে, ওর মধ্যে একটু নড়াচড়া নেই, শ্বাসও বোধহয় নিচ্ছে না। জাংকুক পুনরায় ধমক দিয়ে বলে, এই মেয়ে, কথা কানে যাচ্ছে না? কি বলেছি আমি? 2 মিনিটের মধ্যে আমি যেভাবে বলছি সেভাবে চাই, তোমাকে আমার সামনে। অতঃপর জাংকুক যা বলল তা করতে বাধ্য হলো তে। কিছুক্ষণ পর আয়ান
গিয়ে বুকে আগলে ধরে একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে তে। ছোট মেয়েটার নাজুক দেহখানা ব্যথায় জর্জরিত হয়ে আছে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে কান্নার শব্দ নেই, নেই কোনো অভিযোগ। যন্ত্রণায় দম বন্ধ হয়ে আসলেও শ্বাস ফুরোচ্ছে না। জীবন ওকে যা দিয়েছে তার থেকে বেশি কেড়েই নিয়েছে। আনন্দের চেয়ে কষ্টই বেশি সহ্য করেছে। চোখ তুলে তাকালো জাংকুকের দিকে। লোকটা উপর হয়ে শুয়ে আছে, মুখ ওর দিকেই ফিরিয়ে রাখা, গম্ভীর রাগে চোখ মুখ এখন শান্ত। লোকটা ভীষণ পাষাণ, ওকে অনেক কষ্ট দিয়েছে। একটু দয়া মায়া নেই লোকটার মধ্যে। তে চোখ বন্ধ করে নেয়, ডুব দিল অতীতে। তে তখন 7 মাসের গর্ভবতী। বিকালে রান্নার প্রস্তুতি নিচ্ছিল। ওদের ঘরের দুয়ারে অনেক মানুষের ভিড় জমে যায়। কান্নার শব্দ ভেসে আসে ওর কানে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে থাকার ঘরের সামনে। নজরে আসে জেকে রক্তাক্ত নির্জীব দেহ। এই লোকটাই জোর করে ওর সাথে মেলামেশা করেছিল, যার নাম জেকে। তে স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকে জেকের নির্জীব দেহের দিকে। সেদিন ওর কাকিও এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে তাকিয়েছিল ওর দিকে। জেকের সাথে কি হয়েছিল, ওকে কেন মেরেছে, কে মেরেছে কখনোই জানতে চায়নি তে। জেকের মৃত্যুতে আজাহারি করে ওর কান্নাও আসেনি। 7 মাস একসাথে থাকলেও মন দেওয়া নেওয়া হয়নি দুজনের। জেকে ওর কাছে আসতো শুধু নিজের প্রয়োজনে। জেকেকে ভালোবাসার মতো কিছুই করেনি, এমনকি ভালো স্মৃতিও নেই। এমন মানুষের প্রতি ভালোবাসা কিভাবে জন্মাবে? জেকের জন্য কান্না না আসলেও নিজের সন্তানের জন্য কান্না আসছিল। ও এতিম, আর ওর সন্তানও দুনিয়ায় আসার আগেই এতিম হয়ে গেল। এতিমদের এই সমাজে কোনো দাম নেই। এই সমাজে এতিম মানেই বোঝা। আশেপাশে অনেকেই বলাবলি করছিল, এটা কেমন বউ, জামাই মারা গেছে কিন্তু কাঁদছে না। কেউ তো আর জানে না ওর ছোট মনের ভেতর কত ক্ষত আর দুঃখ জমে আছে। সেই দুঃখ ভেদ করে জেকের জন্য কান্না আসতে পারছে না ওর দু চোখে। এর কিছুদিন পরই তের ডেলিভারি ডেট চলে আসে। তে বেঁচে গেলেও বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি। বাচ্চা মারা যাওয়ার পর তের শ্বশুর শাশুড়ি তেকে ব্লেম করা শুরু করে। তের কাকার বাড়িতে ফিরে যেতে চাইলেও ওর কাকা কাকি আগ্রহ দেখায়নি। যেই বোঝা ঘাড় থেকে নেমে গিয়েছে সেই বোঝা আর ঘাড়ে তুলতে চায়নি। তারপর একদিন কিভাবে যেন জিয়ন জাংকুক ওর খোঁজ পেয়ে গেল। তারপর টাকার বিনিময়ে চিরদিনের জন্য কিনে নিয়ে আসলো নিজের কাছে। সে চাইলে ধনী পরিবারের মেয়েকে বিয়ে করতে পারত, চাইলে অবিবাহিত সুন্দরী মেয়ে বিয়ে করতে পারত। জিয়ন জাংকুক ভীষণ চালাক চতুর একজন মানুষ, সে জানে তেকে যেভাবে খুশি সেভাবেই নাচাতে পারবে। ওর বিপরীতে কিছু বলার সাহস করবে না কোনোদিন। সেটা ভেবেই তেকে বিয়ে করে নিয়ে আসে। তে তার অতীত থেকে বের হয়ে আসে, সাথে দীর্ঘ শ্বাস ফেলে। সে শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে আসে। সারা শরীরে ব্যথা অনুভব করছে, মনে হচ্ছে কেউ যেন খুব মেরেছে ওকে। বিষণ্ণ হয়ে উদাস মনে সোফায় গা এলিয়ে বসে পড়ে। জেকের বাবা মা ওকে পছন্দ করে না, ভালোবাসে না জানতো, কিন্তু টাকার বিনিময়ে এভাবে বিক্রি করে দেবে কল্পনা করেনি। বিছানায় শুয়ে থাকা জাংকুকের দিকে তাকায় আবার। বাচ্চাটার মা কোথায়? এত ছোট বাচ্চাকে রেখে তার মা কোথায় গিয়েছে? আর আসলে কি সে এই বাচ্চার বাবা? তের মনে নানান প্রশ্ন ঘুরতে থাকে, কারণ বাচ্চার চেহারার সাথে জাংকুকের কোনো মিল নেই। জাংকুকের স্বাভাবিক মানুষের মতো লাগেনি ওর কাছে, কেমন যেন সাইকো টাইপের। জাংকুকের ঘুম ভাঙে অনেক দেরি করে। শোয়া থেকে উঠে বসে কিছু সময় চোখ বন্ধ করে বসে থাকে। চোখ মেলে বিছানায় তাকায়। তে বা আয়ান কাউকেই দেখতে পায় না। পুরো রুমে নজর বোলায়, বেলকনির দরজা খোলা দেখতে পায় এই মেয়ে। তে দ্রুত পায়ে রুমে প্রবেশ করে আয়ানকে নিয়ে। আমি যতক্ষণ রুমে থাকবো আমার সামনে থেকে নড়বে না, বেলকনিতেও যেতে পারবে না, আমার অনুমতি ব্যতীত এই রুমের বাইরে পা রাখবে না। গম্ভীর স্বরে কথাগুলো বলে। তে মাথা নাড়ায়। আর রাতে যা যা বলেছি মনে আছে? এবারও মাথা নাড়াইতে জাংকুক রেগে বলে, মুখে বলতে কষ্ট হয়? তে কম্পিত স্বরে বলে, সব মনে আছে আর মনে থাকবে। সারাদিন পেরিয়ে রাত নেমে এসেছে আবার। তে নিজের বুকে ব্যথা পাচ্ছে ভীষণ, বাচ্চাকে খাওয়ানোর জন্য। জাংকুক রুমে এসে দেখে তে বসে আছে আয়নের পাশে। ওর কড়া নিষেধাজ্ঞা আছে, ও রুমে না আসা পর্যন্ত তে শুতে পারবে না। ওর জন্য তেকে অপেক্ষা করতে হবে রোজ রাতে। খাবার খেয়েছে দুজনেই ঘন্টাখানিক আগে। জাংকুক রুম থেকে বেরিয়েছিল, ফ্রেশ হয়ে আসে। তারপর বিছানায় উঠে শুতে শুতে গম্ভীর স্বরে বলে, এদিকে এসো। তে ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে আসে। জাংকুক তেকে নিজের কাছে টেনে নেয়। বক্ষ পিঞ্জিরায় মাথা গুজতেই তে শব্দ করে ওঠে। তে মুখ তুলে তাকায়, কোনো রকম শব্দ করতে নিষেধ করেছে কিনা। অতঃপর তে কম্পিত স্বরে বলে ওঠে, তার বুকে অনেক ব্যথা। জাংকুক চোখ নামিয়ে বক্ষ পিঞ্জিরার দিকে নজর বোলায়। তে কিছু বুঝে ওঠার আগেই সেখানে ব্যথা অনুভব করে। এর কারণ জাংকুক।
সে ডান হাত তুলে চাপ প্রয়োগ করে। প্রচন্ড ব্যথায় আর্তনাদ বেরিয়ে আসে। এই মেয়ে, স্নান করতে নিষেধ করেছি আমি। তে কেঁদে ফেলে জড়ানো গলায় বলে, আজকে আমাকে ছেড়ে দিন, আমি সহ্য করতে পারবো না। সাইকো পাষাণ পুরুষ কানে তুলে না তের কথা। পুনরায় হাত বাড়াতে হাঁটা চেপে ধরে তে কেঁদে বলে ওঠে, প্লিজ দয়া করুন আমাকে। দয়া দয়া করার জন্য তো আনিনি। আমি যেভাবে খুশি থাকবো, আনন্দ পাবো, আমার ভালো লাগবে, আমি তাই করব। হাত ছাড়ো বলছি, নয়তো ভালো হবে না তোমার জন্য। ভয়ে হাত ছেড়ে দেয়তে ওর পুরো শরীর কাঁপতে শুরু করে ভয়ে। একদমই এই ন্যাকা কান্না কাঁদবে না, প্লিজ আজকে রাতটা ছেড়ে দিন আমাকে, প্রশ্নই আসে না। সকালে তের ঘুম ভাঙে একটু দেরি করে। ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক নেই বিছানায়। আয়ান গভীর ঘুমে রয়েছে। বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। রাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু জাঙ্কুক ওর সাথে কিছুই করেনি, আর ওর কান্না দেখে ছেড়ে দিয়েছিল। পরে আর রাগারাগি করেনি। আয়ান রাতে অনেকক্ষণ জেগেছিল। ঘুম ঘুম চোখে আয়ানকে কোলে তুলে নিয়ে বসেছিল তে, আর এই কারণেই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। বাথরুমের দরজার কাছে আসতেই বুঝতে পারে ভেতরে জাঙ্কুক রয়েছে। ভেতর থেকে দরজা বন্ধ আর পানি পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, চুলগুলো খোপা করে নেয়। পিছনে ফিটিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের গম্ভীর চোখ মুখ দেখেই তে শুকনো ঢুক গেলে নেয়। হৃদস্পন্দন বেড়ে গেছে, ভয়ে বুকের ভেতর ধুকবুক করছে। জাঙ্কুককে নিজের দিকে এগিয়ে আসতে দেখেই গলা শুকিয়ে যায় আরো। সামনে থেকে সরবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝতে পারছে না। সরলে যদি রেগে যায়, আবার না সরলেও যদি রেগে যায়, কোন দিকে যাবে তে? এমন অদ্ভুত একজন মানুষের সাথে এক ছাদের নিচে একসাথে কিভাবে বসবাস করবে তে? নিজেকে যতই খারাপ থাকুক না কেন, জাঙ্কুকের মতো ছিল না। সামনে থেকে সরবে নাকি এভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে? তে দ্রুত সরে দাঁড়ায়। জাঙ্কুক ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। তে আর দেরি করলো না, দ্রুত পায়ে বাথরুমে প্রবেশ করে। এই লোকের সামনে দাঁড়িয়ে থাকার চেয়ে বাথরুমে গিয়ে বসে থাকা অনেক ভালো। বেশ অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে আসে তে। জাঙ্কুক ফর্মাল ড্রেস পরে রেডি হয়ে বসে আছে বিছানায়। তে বের হতে আগুন চোখে তাকায়। ওর চাহনি দেখি তে রাতটা খাঁচা থেকে বের হয়ে যায়। জাঙ্কুক গম্ভীর অথচ রাগী স্বরে বলে, ফ্রেশ হতে কতক্ষণ লাগে? সারা জীবন বাথরুমেই বসে থাকার প্ল্যান করছিলে নাকি? তে কিছু বলে না। টেবিলের উপর খাবার রাখা আছে, খেয়ে নেবে। আমি এখন বের হব, ফিরবো দুপুরে। আয়নকে দেখে রাখবে, ওকে কাতালে খবর আছে তোমার। তে চুপচাপ সব কথা শোনে। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায়, ধূপধাপ পা ফেলে দরজার কাছে এগিয়ে যায়, আবার পিছন ফিরে তাকিয়ে বলে, মনের ভুলেও দরজার বাইরে বের হবে না। বের হব না, মনে থাকে যেন, থাকবে। জাঙ্কুক চলে যায়। তে ফোঁস করে স্বস্তির শ্বাস ছাড়ে। যাই হোক, দুপুর পর্যন্ত শান্তিতে থাকতে পারবে আজকে। তে খাবার খেতে বসে জাঙ্কুকের কথা স্মরণ করে। লোকটা খেয়েছে, খায়নি বোধহয়। গতকাল রুমে বসে ওর সাথে খেয়েছিল 3 বার, আজকে বোধহয় নিচে গিয়ে খাবে। তে বেশি কিছু ভাবলো না, খিদে পেয়েছে তাই খাওয়া শুরু করে। খাবারের সাথে অনেক ভালো, আর এইসব খাবার আগে কখনো খায়নি তে। এমন দামি দামি খাবার খাওয়ার মতো ভাগ্য ওর ছিল নাকি কোনোদিন? কাকির সংসারে কাকি যা দিত তাই খেত, শাশুড়ির সংসারেও শাশুড়ি যা দিত তাই খেত। এই বাড়িতে যা দেয় তাই খায়। ওর খাওয়া শেষ হয় আর আয়ান ঘুম থেকে উঠে যায়। তে দ্রুত হাত ধুয়ে পানি খেয়ে বিছানায় উঠে আসে। আয়ানের গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে নেয়, কাপড় চোপড় পরিবর্তন করে কোলে তুলে নেয়। বাচ্চার যত্ন কিভাবে করতে হয় তের জানা নেই, যেভাবে নিজে পারছে সেভাবেই করছে বিয়ের রাত থেকে। দুপুরে ফেরার কথা থাকলেও জাঙ্কুক ফেরে সন্ধ্যার পর। ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করতেই দেখে তে আয়ানকে কোলে নিয়ে বসে আছে বিছানায়। তে একবার চোখ তুলে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয় আবার। জাঙ্কুককে ভীষণ ক্লান্ত লাগছে। সারাদিন কি খায়নি নাকি? জাঙ্কুক দুজনের দিকে তাকিয়ে থাকে কিছু সময়, মুখে কিছু না বলে হাতের ঘড়ি খুলে গায়ের শার্ট খুলে ফেলে। পকেট থেকে ফোন আর ওয়ালেট বের করে বেল্ট খুলে রেখে দেয়। টাওয়ালটা হাতে নিয়ে ধূপধাপ পা ফেলে বাথরুমে প্রবেশ করে। এখান থেকে এখানে একটু আস্তে ধীরেও তো যাওয়া যায়। বেশ সময় নিয়ে গোসল করে বাথরুম থেকে বের হয় জাঙ্কুক। ট্রাউজার পরে বিছানার কাছে এগিয়ে আসে। তের সামনে বসতেই তের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। নিজের বলিষ্ঠ হাত দুটো বাড়িয়ে তের কোল থেকে আয়ানকে নিজের কোলে তুলে নেয় জাঙ্কুক। তে ভয়ে ভয়ে একটু পিছিয়ে যায়। জাঙ্কুক চোখ তুলে তাকাতে স্থির হয়ে বসে রইল আবার। জাঙ্কুক ছেলের গায়ের জামা তুলে ভালোভাবে খেয়াল করে। তের দিকে বরাবরের মতো গম্ভীর স্বরে বলে, ওর গায়ে বেবি অয়েল দিয়ে দাওনি? দুপুরে গোসল করানোর পর দিয়েছিলাম, তারপর আর দাওনি? না। কেন? জোরে কথা শুনে চমকে উঠেতে ভয়ে ভয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে সাথে সাথেই মাথা নত করে নেয় আবার। কম্পিত স্বরে বলে, দুপুরে দিয়েছিলাম, এজন্য আর দেয়নি।
অয়েল ম্যাসাজ করনি কেন? ত্বক কেমন খসখসে হয়ে গেছে, চোখে দেখোনি? কিভাবে বাচ্চার যত্ন নিতে হয় জানো না? এর আগে কোনো বাচ্চার যত্ন নাওনি? তে আবার মাথা নাড়িয়ে না বলে, ওর পুরো শরীর অয়েল ম্যাসাজ করো এক্ষুনি। বিছানা শুয়ে দেয় আয়ানকে। তে বেবি অয়েলের বোতল নিয়ে আসে। আয়ানের গায়ের পোশাক খুলে অয়েল ম্যাসাজ করতে শুরু করে। তুমি তো দেখছি কিচ্ছু পারো না। তে চুপ হয়ে যায়। জাঙ্কুক দেখিয়ে দেয় কিভাবে অয়েল ম্যাসাজ করতে হবে। ডক্টরের কাছ থেকে বেবিকে অয়েল ম্যাসাজ কিভাবে করতে হয় তা শিখেছিল জাঙ্কুক। তোমার তো কেউ নেই তাই না? তে মুখ তুলে তাকায়। কাকা কাকি আর 2 কাকাতো ভাই বোন আছে। তোমার মা বাবার কি হয়েছিল? ঘরে আগুন লেগে মারা গিয়েছিল। তুমি প্রেম করে বিয়ে করেছিলে তাই না? তে কোনো উত্তর দেয় না। কথা বলছো না কেন? এই কথা আপনাকে কে বলেছে? প্রেম করে বিয়ে করেছি কে বলেছে আপনাকে? অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? না। লাভ ম্যারেজ? না। অ্যারেঞ্জ ম্যারেজ না, আবার লাভ ম্যারেজও না। তাহলে বিয়ে হয়েছিল কিভাবে? তে চুপ হয়ে থাকে। ও মোটেও এইসব কথা মুখ দিয়ে বের করতে চায় না। তেলের বোতল রেখে আয়ানকে পাতলা গেঞ্জি পরিয়ে দেয়। নরম কাপড়ে আচ্ছাদিত করে কোলে তুলে নেয়। আমি কিছু জিজ্ঞাসা করেছি, উত্তর দাও। আপনি পুরনো কথা কেন শুনতে চাইছেন বলো তুমি? তুই বুঝতে পারছে না বলে আর উপায় নেই, বলতেই হবে। মাথা নত করে আয়নের মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করে সকল ঘটনা। তীরের কথা শেষ হতে জাঙ্কুক চোখ বন্ধ করে নেয়। লম্বা শ্বাস টেনে নিয়ে ফোঁস করে ছাড়ে বুকের ভেতর কিছু একটা হচ্ছে। কিছু সময় পর চোখ মেলে তাকায়। তে এখনো আয়নের মুখের দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। তীর হেসকে উঠে গেছে। জাঙ্কুক হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নেয়। ক্ষুব্ধ স্বরে বলে, ওই দুজন আমাকে মিথ্যে বলেছে তাহলে? তে চোখের পানি মুছে মুখ তুলে তাকায়। জাঙ্কুকের কথাগুলো বুঝতে পারেনি বোধহয়। কে মিথ্যে বলেছে এটা জিজ্ঞাসা করার সাহস নেই ওর। জাঙ্কুক আবার বলে, তুমি মিথ্যে বলছো না তো আমাকে? তে দ্রুত দুদিকে মাথা নাড়ায়। আমি কিন্তু মিথ্যা একদমই সহ্য করতে পারি না। খোঁজ নিয়ে যদি জানতে পারি তুমি আমাকে মিথ্যে বলেছো, তাহলে তোমার কি অবস্থা করব কল্পনা ভাবতে পারবে না তুমি। আমি মিথ্যে বলিনি আপনাকে। এত কিছু হওয়ার পর তুমি কেন তোমার কাকার বাড়িতে ফিরে যাওনি? ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু কাকা কাকি নিতে চাইনি। যাও মুখ ধুয়ে আসো। তে বিছানা থেকে নেমে বাথরুমে প্রবেশ করে। বাথরুমে প্রবেশ করে শব্দ করে কেঁদে ওঠে। দ্রুত নিজের মুখ নিজেই চেপে ধরে কান্নার শব্দ বন্ধ করার জন্য। রুমে বসে থাকা জাঙ্কুক তীরের কান্না স্পষ্ট শুনতে পেয়েছে। এতক্ষণ ওর সামনে বসে থাকায় কাঁদতে পারছিল না। বসা থেকে উঠে ছেলেকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় জাঙ্কুক। তে বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছে নেয়। জাঙ্কুক রুমে নেই এখন। বাথরুম থেকে বের হতে কি বেশি দেরি করে ফেলেছে? জাঙ্কুককে আবার রাগারাগি করবে ওর উপর। মনে মনে ভয় হচ্ছে তের। বিছানার দিকে আগাতেই গলা খাকারি দিয়ে রুমে প্রবেশ করে একজন মেট। কাঁচের ছোট গোল টেবিলের উপর ট্রে রেখে রুম থেকে বেরিয়ে যায় খালি জগ দুটো হাতে নিয়ে। জাঙ্কুক রুমে প্রবেশ করে। ওকে দেখে একপাশে জড়সড় হয়ে দাঁড়াইতে। আয়ান ঘুমিয়ে গেছে। বিছানা শুয়ে দিয়ে ঢেকে দেয় জাঙ্কুক। সোজা হয়ে দাঁড়িয়ে তের দিকে তাকা দিতে মাথা নিচু করে নেয়। খিদে পেয়েছে আমার। তের চোখ তুলে একবার তাকিয়ে টেবিলের কাছে এগিয়ে আসে। জাঙ্কুক চেয়ার টেনে বসে খাবার খাওয়ার জন্য। তুমি খেতে বসছো না কেন? দ্রুত চেয়ারে বসে পড়ে প্লেটের দিকে দৃষ্টি রেখে খাওয়া শুরু করে। খাওয়ার ফাঁকে ফাঁকে জাঙ্কুকের কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করে। তুলে দেয় প্লেটে। খাওয়া শেষে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। তে প্লেট বাটিগুলো গুছিয়ে বিছানায় এসে বসে। এখনও শুয়ে ঘুমাতে ইচ্ছে করছে। শরীর দুর্বল থাকায় অলসতা ভর করেছে। খাওয়ার সাথে সাথেই 10টার পর রুমে ফিরে আসে জাঙ্কুক। বিছানার দিকে তাকিয়ে দেখে তে ঘুমে দুলছে রীতিমতো। চোখ দুটো অনেক কষ্টে মেলে রেখেছে। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে পানি খায়। রুমের মেইন লাইট অফ করে ডিম লাইট অন করে তারপর বিছানায় উঠে বসে। জাঙ্কুককে রুমে ফিরে আসতে দেখি তের ঘুম সব পালিয়ে যায়। আমার দিকে ঘুরে বসো। জাঙ্কুকের রাশভারী গম্ভীর স্বর শুনে তের ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। এতটা গম্ভীর হয়ে কেউ কিভাবে কথা বলতে পারে? তে ঘুরে বসে। জাঙ্কুক আয়ানের দিকে দেখিয়ে বলে, ওর নাম কি? আয়ান। ওর বাবার নাম কি? তে মুখ তুলে তাকায়। এমন অদ্ভুত প্রশ্নগুলো কেন করছে ওকে? ওর বাবার নাম কি? আবারও প্রশ্ন করে জাঙ্কুক। জিয়ন জাঙ্কুক। ওর মায়ের নাম? তে এবার আর কিছু বলতে পারে না। আয়ানের মায়ের নাম তো আর ওর জানা নেই। ও তো শুধু আয়ান আর জাঙ্কুকের নাম শুনেছে, তাছাড়া আর কারো নাম জানে না এই বাড়ির। কিছু জিজ্ঞাসা করেছি আমি। তে চুপ হয়ে থাকে। জাঙ্কুকের মেজাজ আরো গরম হতে শুরু করে। চিবিয়ে চিবিয়ে বলে, আয়ান কি হয় তোমার? তে ভয় পেলেও চুপ হয়ে আছে। কি বলবে মাথায় আসছে না কিছু। ভয়ে বোধ বুদ্ধি লোপ পেয়েছে। আমি কে হই? তোমার স্বামী। তাহলে আমার ছেলে তোমার কি? ছেলে। তাহলে ও এখন কার ছেলে?
তে চুপ হয়ে থাকে। জাঙ্কুক মেজাজ হারিয়ে টিয়ের চোয়াল চেপে ধরে নিজের মুখের দিকে তুলে বলে, আয়ান আমার আর তোমার ছেলে, ওর বাবা আমি আর মা তুমি। ও তোমার থেকে হয়েছে। তে ভয়ে কম্পিত স্বরে বলে, আমার, ওর মাকে আমি, ওর বাবা মাকে আমি আর আপনি। হ্যাঁ, সারা জীবন যেন মনে থাকে এই কথাগুলো। আমরা আসল সত্যিটা জানলেও পুরো দুনিয়া জানবে ও তোমার থেকে হয়েছে। ওর আসল মা বাবা আমরা, বুঝতে পেরেছো? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাঙ্কুক তেয়ের চোয়াল ছেড়ে দেয়, একটানে শুয়ে দেয় বিছানায়। মুহূর্তে উঠে পড়ে তেয়ের উপর। গ্রীবা দেশে মুখ বুঝতেই বুঝতে পারে তে নাক টানছে। বিরক্তিতে মুখ তুলে তাকিয়ে রাগী স্বরে বলে, কি হয়েছে? ছেড়ে দিন আমাকে। গতকাল কি বলেছিলে মনে নেই? আপনি তো জানেন আমি কেন বলছি। কথা বলতে বলতে কেঁদে ফেলে তে। তেয়ের কান্না দেখে জাঙ্কুক উঠে পড়ে, বিরক্তি নিয়ে বলে, ফ্যাসফ্যাস করে কাঁদা বন্ধ করো, নয়তো মুখের ভেতর কাপড় গুজে দেব। তে জাঙ্কুকের দিকে ফিরে শোয়, কান্না গিলে নেয় দ্রুত। চোখ দিয়ে গলগল করে পানি ঝরলেও মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না আর। একটু পর পর শুধু সয়ে ঝাঁকে দিচ্ছে। জাঙ্কুক রাগী স্বরে বলে, আমি ওই দিকে ফিরতে বলেছি? তে দ্রুত জাঙ্কুকের কথা মতো কাজ করে, জড়িয়ে ধরো। জাঙ্কুক আগের চেয়েও বেশি রেগে যায়। কি বলেছি কানে যাচ্ছে না? স্পেশালভাবে শোনাতে হবে? এক কথা কতবার বলতে হয়? অতপর তে জাঙ্কুকের কথা শুনতে বাধ্য হয়। কথায় কথায় কান্না করা মানুষ আমার একদমই পছন্দ নয়। আমার সামনে কেঁদে কেঁদে আমার মেজাজ গরম করবে না একদম। তে কিছু বলে না। ওর ইচ্ছে করছে জাঙ্কুককে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। এই বাহুবন্ধন থেকে মুক্ত হতে পারলেই ভালো হতো। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তে ঘুমিয়ে যায় জাঙ্কুকের বুকে মুখ গুজে। জাঙ্কুকের বাহুবন্ধনে জড়সড় হয়ে ওর বুকের সাথে মিশে আছে তে। জাঙ্কুকের চোখে ঘুম নেই আজ। মনে পড়ছে অতীতের কথা। তার বড় একটা ভাই ছিল যার নাম সাইনো, এবং তার ভাইয়ের একটা সংসারও ছিল। তার স্ত্রীর নাম জেনি। কিন্তু কিছুদিন পরেই জানতে পারে জেনি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। এরপর বেশ ঝামেলা হয় তাদের মধ্যে। এর মধ্যে জেনিও প্রেগনেন্ট ছিল। হঠাৎ সাইনোর অ্যাক্সিডেন্ট হয়। জেনির ডেলিভারির পর বাচ্চাটাকে রেখে দিয়েই যে ছেলের সাথে সম্পর্ক ছিল সেই ছেলের সাথেই চলে যায় জেনি। রেখে যায় শুধু বাচ্চাটাকে। সাইনো বেঁচে নেই। এখন বাচ্চাটার দেখভাল কে করবে? জাঙ্কুক পড়ে যায় বিপাকে। সব শেষে নিজে সকল দায়িত্ব নেয় বাচ্চার, আর নাম রাখে আয়ান। তারপর খোঁজ চালায় একজন মায়ের। জাঙ্কুক যেমন মেয়ে খুঁজছিল ঠিক তেমন মেয়ের খোঁজ পেয়ে যায় দুদিনের মধ্যে। সময় নেয় না জাঙ্কুক। পরের দিনই জেকের বাবা মায়ের সকল ডিমান্ড পূরণ করে তেকে নিজের কাছে নিয়ে আসে একেবারের জন্য। তে চাইলেও কোনোদিন ওকে আর ওর ছেলেকে ছেড়ে যেতে পারবে না। অবশ্য ওর নিজের ছেলে না হলেও এখনো নিজের ছেলেই ভাবে। তেকে কোনো রকম স্বাধীনতা দেবে না জাঙ্কুক। ও যা চাইবে বলবে তা করতে বাধ্য হবে তে। তেকে এই রুমের বাইরেও যেতে দেবে না কোনোদিন। তে জাঙ্কুকের প্রিয়জন নয়, শুধুমাত্র প্রয়োজন, আর সব সময় প্রয়োজন হয়েই থাকবে। যাই হোক, আবার গল্পে ফিরে আসি। সকালে তের ঘুম ভেঙে গেছে আগে। আয়ানকে অয়েল ম্যাসাজ করে দিয়ে খাইয়ে এখন রুম জুড়ে হাঁটছে। বাচ্চাটা এতক্ষণ কান্না করলেও এখন চুপ করে আছে। এতটুকু ছেলেও বসে থাকা আর হাঁটার পার্থক্য বুঝতে পারে। তের ঘুম পাচ্ছে এখন। রাতে বেশ কয়েকবার ঘুম থেকে উঠতে হয়। আয়ান জেগে থাকে। ছোট একটা বাচ্চা, খাবে আর ঘুমাবে তা না, ঘন্টার পর ঘন্টা জেগে থাকে এখনই। জাঙ্কুক শোয়া থেকে উঠে ঝিম ধরে বসে রইল। চোখ তুলে তের দিকে তাকায়। রুমের জানালা দরজা এখনো বন্ধ। ডিম লাইটের খোলাটে আলোয় আলোকিত হয়ে আছে রুম। জাঙ্কুক বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। জানালার পর্দা সরিয়ে বাথরুমে প্রবেশ করে। আজকে অফিস নেই, কোনো জায়গায় যাওয়ার তাড়াও নেই। সে বাথরুম থেকে বেরিয়ে হাত মুখ মুছতে মুছতে গম্ভীর স্বরে বলে, আয়ানকে অয়েল ম্যাসাজ দিয়েছো? হ্যাঁ। তুমি ফ্রেশ হয়েছো? ও তো ঘুমাচ্ছে না, ঘুমোলেই ফ্রেশ হতে যাব। ওকে আমার কাছে দাও। টাওয়াল বিছানায় ছড়িয়ে দিয়ে আয়ানকে নিজের কোলে তুলে নেয়। ছেলেটা ছোট ছোট চোখ জোড়া মেলে তাকিয়ে আছে। ডান হাতটা মুখের উপর দিয়ে খাওয়ার চেষ্টা করছে। বেশ কয়েকদিন পেরিয়ে গেছে, জাঙ্কুকের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। ওকে দেখলেই ভয়ে সিটিয়ে যায়। জাঙ্কুকের গম্ভীর চোখ মুখ দেখলেই মনে ভয় ঢুকে যায়। গম্ভীর গলার স্বর শুনলে গলা শুকিয়ে আসে। এখন দুপুর সময়। দুপুরের খাবার খেয়ে আয়ানকে ঘুম পাড়িয়ে তে নিজে ঘুমিয়ে পড়েছে। আয়ানের সাথে রোজ রাত জাগতে হয় ওর। আবার সন্ধ্যার পরও দ্রুত ঘুমাতে পারে না জাঙ্কুকের জন্য। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। জাঙ্কুক চোখ দুটো লাল হয়ে আছে। বিছানার দিকে একবার তাকিয়ে গায়ের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে তের পাশে। জাঙ্কুক শুতেই তের ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে তড়িঘড়ি করে
পিছনে তাকায়। জাঙ্কুককে দেখে একটু শান্ত হয়। ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল কে না কে এসেছে। জাঙ্কুক তো বিকেলে ফিরবে জানিয়েছিল। এই মেয়ে, তে জাঙ্কুকের দিকে ফিরে বলে, বলুন। আমার মাথা ব্যথা করছে। তোমার মাথা ব্যথা কমানোর ব্যবস্থা করো দ্রুত। ঔষধ নেই? না। মাথা ব্যথার বাম? কিচ্ছু নেই। কিভাবে কমাবে? কমাও, সহ্য হচ্ছে না এখন কিন্তু। তে শোয়া থেকে উঠে বসে, এলোমেলো চুলগুলো হাত খোপা করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের উপর রাখা নিজের তেলের বোতলটা নিয়ে আসে। জাঙ্কুকে এনে দিয়েছিল সবকিছু। বাথরুম থেকে পানি এনে আগে পানি দিয়ে দেয় চুলে, তারপর তেল দিয়ে মাসাজ করতে শুরু করে। আরাম লাগে জাঙ্কুকের। সকাল থেকে পর্যন্ত মাথা ব্যথা করছিল। শেষে সহ্য করতে না পেরে অফিস থেকে বাড়িতে ফিরেছে। ফট করে চোখ মেলে তাকায় জাঙ্কুক। এভাবে তাকাতে দেখে ভয় পেয়ে চমকে ওঠেতে। জাঙ্কুক ছেলের দিকে একটু সরে এসে বলে, এখানে উঠে বসো। তে বিছানায় উঠে বসে। জাঙ্কুক তের বক্ষ পিঞ্জিরায় মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এখন মাসাজ করতে থাকো। তে কাঁপা কাঁপা হাতে চুলে মাসাজ করতে শুরু করে। হৃদস্পন্দন বেড়ে গেছে। বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। জাঙ্কুক নিশ্চয়ই বুঝতে পারছে। জাঙ্কুক তের ওদর জড়িয়ে ধরে রেখে বলে, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেকে কে দেখে রাখবে? ওকে একা ছাড়বে না তুমি? হাতে শক্তি নেই নাকি? চুল জোরে জোরে টানো। কিছুক্ষণ পর তে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এমন কথা বলছেন কেন? কি হয়েছে আপনার? জানি না কি হয়েছে, চুপচাপ মাসাজ করতে থাকো। এসি টেম্পারেচার কমিয়ে দেওয়ারও। তে আর কোনো প্রশ্ন করে না। এসি রিমোট হাতে নিয়ে টেম্পারেচার কমিয়ে দেয়। জাঙ্কুক নিস্তেজ হয়ে যায় তের বুকে। অনেক আরাম লাগছে এখন, ঘুমও পাচ্ছে। তে ঘাড় ঘুরিয়ে আয়নের দিকে তাকায়। বাচ্চাটা গভীর ঘুমে বিভোর হয়ে রয়েছে। এখন রাতে জেগে থাকবে। বাচ্চাটার প্রতি ভীষণ মায়া জন্মে গেছে তের। ওর এখন মনে হয় বাচ্চাটা ওর নিজেরই। ও নিজেই জন্ম দিয়েছে আয়ানকে। ওর বাচ্চাটা বেঁচে থাকলে হয়তো আয়নের থেকে একটু বড় হতো। যাই হোক, শূন্যস্থান অপূর্ণ থাকে না। প্রায় ঘন্টা পেরিয়ে গেছে। জাঙ্কুক এখনো তের বুকে মুখ গুজে শুয়ে আছে উপর হয়ে। তে যত্ন নিয়ে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। জাঙ্কুকের ভারী শ্বাস ফেলার শব্দ পাওয়া যাচ্ছে। জাঙ্কুক ঘুমিয়ে গেছে তে বুঝতে পারছে। জাঙ্কুকের শরীর গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে। মাথার তালু অনেক গরম ছিল। রীতিমতো ভাপ উঠছিল মাথা দিয়ে। হাত থামিয়ে দেয় তে। ব্যথা হয়ে গেছে। একটানা হাত বুলাতে বুলাতে আয়ান নড়ে চড়ে কেঁদে ওঠে। পি করে দিয়েছে বোধহয়। তে জাঙ্কুকের শরীর আস্তে আস্তে ধাক্কা দিয়ে মৃদু স্বরে বলে, শুনছেন? ছাড়ুন আমাকে। আয়ান কাঁপছে। তে ডাকে ঘুম না ভাঙলেও ছেলের কান্নায় ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। চোখ বন্ধ রেখেই ঘুম জড়ানো গলায় ধমক দিয়ে বলে, তে কোথায় তুমি? আয়ান কাঁপছে। শুনছো না? আমি তো এখানেই। উঠুন আমার উপর থেকে। অতি নিকটে তের স্বর শুনতে পেয়ে মুখ তুলে তাকায়। তের মুখ কাচুমাচু করে তাকিয়ে থাকে। জাঙ্কুক হাতে ভর করে একটু উঁচু হয়। তে দ্রুত বেরিয়ে আসে সেখান থেকে। জাঙ্কুক আবার উপর হয়ে শুয়ে পড়ে। তে আয়ানকে কোলে তুলে নেয়, শুকনো কাপড় পেঁচিয়ে বসে থেকে খেতে দেয়। খেতে পেয়েই আয়ানের কান্না বন্ধ হয়ে যায়। এই খাটে ছেলেকে ধরে রেখে অন্য হাত দিয়ে ভেজা কাঁথা সরিয়ে শুকনো কাঁথা বিছিয়ে নেয়। আয়ানকে শুয়ে দিয়ে তে নিজেও শুয়ে পড়ে মাঝখানে। বসে থাকতে পারছে না আর। ছেলেকে আগলে রেখে নিজের অতীতে ডুবে যায় আবার। ওই দিনগুলোতে ভাবতে না চাইলেও ভুলতে পারে না। আয়ান ঘুমিয়ে গেছে আবার। এই ছেলে দিনে পরে পরে ঘুমায় আর রাতে জেগে থাকে। তে দিনের বেলায় ঘুমাতে পারে না খুব একটা। দিনের বেলায় ঘুম আসতেই চায় না। যাও একটু ঘুমিয়েছিল, জাঙ্কুকের জন্য উঠে পড়েছিল তখন। এখন আর ঘুম আসছে না। জাঙ্কুকের রাগী তেজি হিংস্র গলার স্বর শুনে কেঁপে উঠেতে তাকিয়ে দেখে জাঙ্কুক ঘুমের মধ্যেই কথা বলছে। তে স্পষ্ট বুঝতে পারছে জাঙ্কুক নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছে। তে ডেকে উঠতেই জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। তের দিকে এগিয়ে তেকে টেনে নিজের কাছে নিয়ে আসে জাঙ্কুক। তের ফর্সা চেহারা লাল হয়ে গেছে। কিছু সময় পর এইদিকে হস্তদন্ত হয়ে বেডরুমে প্রবেশ করে শোভিন। তে মাত্রই বাথরুম থেকে বেরিয়েছে। শোভিনকে দেখতে পেয়েই পা দুটো থেমে গেছে। কি এই যুবক এই রুমে এভাবে কেন প্রবেশ করলো? ঘাড় ঘুরিয়ে বিছানায় শুয়ে থাকা জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে ওই ছেলেটার দিকে তাকালো। তে হেঁটে এসে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ায়, মাথা নিচু করে। জাঙ্কুক ছেলেকে ছেড়ে শোয়া থেকে উঠে বসে। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, তো এখানে কেন? শোভিন বোধহয় ভাইয়ের কথা শুনতে পায়নি। অবাক হয়ে তাকিয়ে দেখছে বিছানায় শুয়ে থাকা বাচ্চাটাকে আর ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে। কারা এরা? এই বাড়িতে আর এই রুমে কি করছে?
জাংকুকের উদাম গা, অফিসের ফর্মাল প্যান্ট পরনে রয়েছে এখনো। অফিসে জাংকুককে না দেখে খোঁজ করলে জানতে পারে জাংকুক মাথা ব্যথার কারণে অফিস থেকে বেরিয়ে এসেছে। অনেকবার কল করলেও রিসিভ হয় না। পরে জাংকুকের বাড়ির দারোয়ানকে কল করে জানতে পারে জাংকুক বাড়িতে ফিরে এসেছে। অফিসে একটু কাজ ছিল, সেই কাজ শেষ করে ভাইকে দেখতে এসেছে। এখন কি অবস্থা? যদি মাথা ব্যথা ঠিক না হয় তাহলে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু এখানে এসে তো ভীষণ রকমের অবাক হয়ে গেছে। সবিন তের দিকে তাকিয়ে তারপর ভাইয়ের কাছে এগিয়ে আসে। তোমার মাথা ব্যথা এখন ঠিক হয়েছে? হ্যাঁ। তুই কেন এখানে? কল করেছিলাম অনেকবার, রিসিভ করনি, তাই আসলাম। ভয় পেয়ে গিয়েছিলাম যদি সিরিয়াস কিছু হয়। ফোন গাড়ি দিয়ে রয়ে গেছে, এখন ঠিক আছে আমি। সবিন তের দিকে আঙুল তুলে বলে, ওকে ভাইয়া। জাংকুক তের দিকে তাকিয়ে আবার ভাইয়ের মুখের দিকে তাকায়, গম্ভীর স্বরে বলে, ও তে, তোর ভাবি। সবিন যেন আকাশ থেকে পড়লো এমন অবস্থা হয়েছে ওর। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। বিস্ময় নিয়েই বলে, তুমি বিয়ে করেছো? হ্যাঁ। তে? ও আমার ছোট ভাই সবিন। তে সবিনের মুখের দিকে তাকায় একবার। দু ভাইয়ের চেহারা কিছুটা মিল আছে। জাংকুকের পরিবারের মানুষও আছে তাহলে? তে মনে মনে ভাবে, মাথা নিচু করে সালাম দেয়। সবিন বিছানায় শুয়ে থাকা আয়ানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া। ও বাকি কথা বলার আগেই জাংকুক ওকে থামিয়ে দেয়। আয়ানকে কোলে তুলে নিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, নিচে আয়। সবিন তের দিকে আরো একবার তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায়। তের বয়স যে কম সেটা বুঝতে পেরেছে সে। ওর ভাই বিয়ে করেছে বিশ্বাসই হচ্ছে না তার, তাও আবার এত ছোট মেয়েটাকে। বাচ্চাটা কার? এত ছোট একটা মেয়ের বাচ্চা হয়েছে। এই মেয়েটা একটা বাচ্চা। এই বাচ্চা আর এই মেয়েকে কোথায় পেয়েছে ওর ভাই? আর বিয়ে করলো কবে? ওদের কাউকে তো একটাবারও বললো না। অবশ্য জাংকুক তার পরিবারের থেকে আলাদা থাকে। ড্রয়িং রুমে এসে সোফায় বসে জাংকুক, ওর পাশে বসে ওর ছোট ভাই সবিন। কবে বিয়ে করেছো ভাইয়া? 1 সপ্তাহ হয়েছে। বিয়ে করেছো অথচ আমাদের কাউকে একটাবারও বললে না। 1 সপ্তাহ হয়ে গেছে আর আজকে জানতে পারলাম। জাংকুক চুপ করে থাকে। এই বাচ্চার বাবাকে আমি বলতে চাচ্ছি ওর আসল বাবাকে। সেটা তোমার না জানলেও চলবে। ভাবিকে কোথায় পেয়েছো? তেকে কিনে এনেছি। তেকে সারা জীবনের জন্য কিনে এনেছি। এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে আছে ততদিন আমার সাথে থাকবে। কত টাকা দিয়ে কিনে এনেছো? 1 মিলিয়ন। কোথা থেকে এনেছো? এত কিছু জানি কি করবি? তার মানে এই বাচ্চা তোমার আর ভাবির কারো সন্তান না? জাংকুক রাগে চোখে ভাইয়ের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকায়। ছেলে তুলতুলে গালে আঙুল ছুঁয়ে চাপার আগে সরে বলে, কে বলেছে তোকে? আয়ান আমার আর তের আপন সন্তান। এই কথাগুলো মস্তিষ্কে গেঁথে নেই। দ্বিতীয়বার যেন এমন কথা আর না শুনি আমি। সবিন পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে, বাদ দাও এসব কথা। বাড়িতে যাবে না? ভাবিকে আর আয়ানকে নিয়ে বাড়িতে ফিরে চলো। কোথাও যাব না। কেন? আমার ইচ্ছে। তুই এখান থেকে যা। সবিন তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। আয়ান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। সবিন সোফা ছেড়ে ভাইয়ের পাশে এসে বসে। ওকে আমার কোলে দাও একটু। জাংকুক চোখ তুলে তাকাতেই মুখ কাঁচামুচু করে বলে, একটু কোলে নিতে ইচ্ছে করছে। জাংকুক ভাইয়ের কোলে তুলে দেয়। সবিন কোলে নিয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার মুখের দিকে, খুব মায়াবী। ঘন্টা খানিক পর চলে যায় বাড়ি থেকে। জাংকুক ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। তে বিছানায় বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। গভীরভাবে ভাবছে হয়তো কিছু, তাই জাংকুকের আগমন টের পাচ্ছে না। জাংকুক কিছু সময় তাকিয়ে থেকে তারপর বলে ওঠে, এই মেয়ে। গম্ভীর স্বর শুনে চমকে ওঠেতে দ্রুত বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় জাংকুকের সামনে। কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না। মিথ্যে বলছো কেন? সত্যি কিছু ভাবছিলাম না, এমনি বাইরের দিকে তাকিয়েছিলাম। আয়ানকে নাও, কাপড় ভিজিয়ে ফেলেছে, চেঞ্জ করে দাও। তে আয়ানকে নিজের কোলে তুলে নেয়। জাংকুক টাওয়াল হাতে বাথরুমে প্রবেশ করে তেল দিয়ে চুল চিটচিটি করে দিয়েছে। আয়ানকে নিয়ে বিছানায় বসে আছে আবার। ভেজা কাপড় চেঞ্জ করিয়ে শুকনো কাপড় দিয়ে ঢেকে নেয়। সন্ধ্যা পেরিয়ে গেছে। কিছুক্ষণ আগেই মাগরিবের নামাজ শেষ হয়েছে। জাংকুক ছেলের উপর ঝুঁকে পড়ে কথা বলছে। বিছানার অন্য পাশে তে বসে আছে চুপচাপ। বিয়ের এতদিনে আজকে প্রথম জাংকুককে এত কথা বলতে দেখছে। ও তো ভেবেছিল জাংকুক বেশি কথা বলে না, সবসময় গম্ভীর আর চুপচাপ হয়ে থাকে, শুধু প্রয়োজনে কথা বলে। জাংকুক মুখ তুলে ওর দিকে তাকাতেই তে দৃষ্টি সরিয়ে নেয়। দরজায় নক হয়। তে আর জাংকুক দুজনেই দরজার দিকে তাকায়। জাংকুক গম্ভীর স্বরে বলে, কে? পরপর কয়েকজনের প্রবেশ ঘটে রুমের ভেতর।
সকলের দিক থেকে চোখ সরিয়ে জাংকুকের দিকে তাকাইতে জাংকুক নিজে ওর দিকে তাকিয়ে আবার নিজের পরিবারের দিকে তাকায়। জাংকুকের মা বাবা ভাই বোন কাকা কাকি আর কাকাতো ভাই এসেছে। জাংকুক স্থির হয়ে বসে থাকে আগের মতোই, তে জড়সড় হয়ে যায়। এরা কারা? জাংকুকের বাড়ির লোক নাকি? জাংকুকের ভাইও তো আছে। জাংকুকের বাবা এগিয়ে এসে দাঁড়ান জাংকুকের সামনে, গম্ভীর স্বরে বলেন, এই বাচ্চা কার? আর এই মেয়েটা কে? ও আমার ওয়াইফ, আমার বাচ্চার মা। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কে এই মেয়ে? বংশ পরিচয়? জাংকুক রেগে তাকায় সবিনের দিকে। সবিন দুদিকে মাথা নাড়ায়। জাংকুকের বাবা রেগে গিয়ে গলার স্বর বাড়িয়ে পড়েন, দুনিয়ায় মেয়ের অভাব পড়েছে যে আজে বাজে মেয়েকে কিনে এনে বিয়ে করতে হবে? দ্যাটস ইনাফ, নাও শাট আপ আব্বু। জাংকুক নিজেও রেগে চিৎকার করে ওঠে। জাংকুকের হঠাৎ চিৎকারে ভয় পেয়ে কেঁদে ওঠে আয়ান। তে সহ রুমের সবাই কেঁপে উঠেছে ভয় পেয়ে। জাংকুক তের দিকে তাকিয়ে ধমকে সুরে বলে, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ওকে কোলে নিয়ে শান্ত করো। তে দ্রুত এগিয়ে এসে আয়ানকে কোলে নিয়ে জাংকুকের পাশেই বসে থাকে। জাংকুকের বাবা আবার মুখ খুলতে নিলে সবিন থামিয়ে দিয়ে বলে, আব্বু এমন করছো কেন? কি বলে এসেছিলে আর এখন কি করছো? চলো এখান থেকে, ছাড়ো আমার হাত। ও কি পেয়েছে? নাম পরিচয়হীন একটা বাচ্চা এনে বলছে ওর বাচ্চা। কোথা থেকে কোন মেয়েকে কিনে এনে বিয়ে করে নিয়েছে? জাংকুক বসা থেকে উঠে দাঁড়ায়, খেপাটে দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে ভাবতে হবে না। অনেক উপকার করেছো তোমরা আমার। উচ্চ বংশওয়ালা মেয়ে দেখে ভাইকে তো বিয়ে দিয়েছিলে, কিন্তু কি হলো শেষ পরিণতি? ভাইয়া তো এখন বেঁচে নেই, তাই না? আমাকে আমার মতো থাকতে দাও, বাঁচতে দাও। তে আজে বাজে মেয়ে না, ওর চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবে না। ওকে আমি এই কারণে কিনে এনেছি যেন এই জন্মে আমাকে ছাড়তে না পারে। ও পচে গেলে মরলেও আমার কাছেই মরবে। আর যদি আয়নের কথা বলো তাহলে কান খুলে শুনে রাখো, ও এখন আমার ছেলে। ওর সবচেয়ে বড় পরিচয় যে ও জাংকুকের ছেলে। আমাদের বিরক্ত না করলে আমি খুশি হব। তোমরা এখন আসতে পারো। তোমার বাড়ি বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? যা ভাবো, আমার মাথা খারাপ করবে না। এমনিতেই মানসিক অবস্থা ঠিক নেই। উল্টাপাল্টা কী করে ফেলবো রাগের মাথায় আমি নিজেও জানি না। সবাই যাও এখান থেকে। আমি তোমাদের কারো কোনো সমস্যা করার জন্য বা বিরক্ত করার জন্য যাইনি। তোমাকে এত বড় করেছে কে? এত দূর এনেছে কে? বড় করার জন্য আর এত দূর আনার জন্য দাম চাইছো? যদি দাম চেয়ে থাকো তাহলে একেবারে শেষ করে দাও আমাকে, নয়তো একটু শান্তিতে বাঁচতে দাও। দম নিয়ে আবার বলে, তুমি কি বলতে চাইছো তোমার টাকায় খেয়ে পরে বড় হয়েছি, লেখাপড়া করেছি আর এই বাড়ি গাড়ি করেছি? এই বাড়ি গাড়ি সব দিলাম তোমাদের, কিচ্ছু লাগবে না আমার। শুধু লাগবে একটু মানসিক শান্তি, যার সন্ধান আমি পেয়ে গেছি। আমার আর কিচ্ছু লাগবে না। এইতে নামো বিছানা থেকে, থাকবো না এই বাড়িতে। ব্যাগের মধ্যে শুধু আয়নের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নাও। তে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওর শরীর থরথর করে কাঁপছে ভয়ে। আয়ান এখনো কান্না করছে ভয়ে। জাংকুক ছেলেকে নিজের কোলে তুলে নিয়ে বলে, 2 মিনিটের মধ্যে ব্যাগ গুছাও। বিলাসবাহু জীবন দিতে না পারলেও মোটামুটি ভালো রাখতে পারবো তোমাদের, এইটুকু অ্যাবিলিটি আছে আমার। কিছু সময়ের মধ্যেই তে সব কিছু গুছিয়ে নেয়। জাংকুক রুম থেকে বেরিয়ে আসে। সবিন আর ওর কাকাতো ভাই দৌড়ে এগিয়ে এসে জাংকুককে আবার থামায়। এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কেন যাচ্ছ? এই বাড়ি গাড়ি করার পেছনে তো তোদেরই অবদান ছিল। এসব নিয়ে থাক তোরা, ছাড় আমাকে। জাংকুকের মা এগিয়ে এসে ছেলের সামনে দাঁড়িয়ে ছেলের হাত মুঠো করে ধরে বলেন, তোমার আব্বুর পক্ষ থেকে আমি মাফ চাইছি জাংকুক, উনি ভুল করে ফেলেছে, মাফ করে দাও। তোমার বাড়ি, তুমি কেন ছেড়ে যাবে? যাওয়ার হলে আমরা যাব। আমরা জানি আমরা ভুল করেছি, আমরা ক্ষমা চাইছি জাংকুক, তুমি একটু শান্ত হও। এরপর কেটে যায় বেশ অনেকক্ষণ। এতক্ষণে পরিবেশ বেশ শান্ত হয়ে গেছে। জাংকুকের মা যে একটা সন্তানকে হারিয়েছে, সে চায় না জাংকুককেও দূরে সরিয়ে রাখতে। জাংকুক তেকে বাইরে যেতে বলে তার পরিবারকে সামনে বসিয়ে রেখে বলে ওঠে, ও সায়নো ভাইয়ের ছেলে। মুহূর্তে সবার মুখ হা হয়ে যায়। তারা জানতো জেনি প্রেগনেন্ট। তারা ভেবেছিল বাচ্চা হয়তো জেনির কাছেই আছে, কিন্তু এইরকম কাহিনী তারা কখনোই ভাবেনি। জাংকুক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই ছেলে ওর। ভুলেও কখনো জানি ওর ছেলের সামনে এইসব কথা তোলা না হয়। সবাই মাথা নাড়িয়ে সম্মতি জানায়, কারণ সবাই বুঝতে পেরেছে আয়ান এখন জাংকুকের দুর্বলতা হয়ে গেছে। জাংকুকের মা জাংকুকের বাবাকেও বোঝাতে সক্ষম হয় ছেলের খুশিতেই তাদের খুশি থাকা উচিত। তারা তেকে মেনে নেয়। অন্যদিকে তে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে।
কিছু হলো শুনতে পারে যে এটা জাঙ্কুকের সন্তান না, বাকি কথা আর শুনতে পারে না। অতঃপর জাঙ্কুকের বাড়ির সকলে যাওয়ার পর রাতের বেলা বিছানায় উঠে তের পাশে লম্বা হয়ে শুয়ে পড়ে। কাত হয়ে তের গায়ের উপর হাত রাখে। তে দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়, কিন্তু লাভ হয় না। অবাধ্য চোখের পানি সমানে বেরিয়ে আসছে। এই মেয়ে তে সাড়া দিতে চাইলেও পারছে না। সাড়া দেওয়ার আগেই কান্না বেরিয়ে আসবে। এই মেয়ে, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? তে গুমড়ে কেঁদে ওঠে এবার। এইদিকে আয়ান খাওয়া বন্ধ করে একবার মায়ের মুখের দিকে তাকায়, তারপর আবার খাওয়া শুরু করে। জাঙ্কুক ভালোভাবে জড়িয়ে ধরে তেকে। ওর বুকের সাথে মিশিয়ে আছে তের পিঠ, মাথা ঠেকে আছে থুতনির সাথে। কাঁদছো কেন? তে কান্না জড়ানো গলায় বলে, কিছু হয়নি। কিছু হয়নি তাহলে কাঁদছো কেন? তে কথা বলে না। আমাকে ছেড়ে চলে যাবে? কোথায় যাব? কার কাছে যাব? অন্য পুরুষের হাত ধরে? জাঙ্কুকের গলার স্বর কথা শুনে তের ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। এমন কথা বলছে কেন জাঙ্কুক? অন্য পুরুষের হাত ধরে কেন চলে যাবে? কথা বলছো না কেন? অন্য পুরুষের সাথে কেন যাব? আমাকে ভালো না লাগলে? তে ঘাড় উল্টে জাঙ্কুকের মুখের দিকে দেখার চেষ্টা করে। অন্য পুরুষের দিকে তাকালো তোমার চোখ উপড়ে নিব আমি। তুমি শুধু আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে। এই জীবন জাঙ্কুককে তোমার মনের অলিতে গলিতে শুধুমাত্র আমার বিচরণ থাকবে। তে ঘাড় সোজা করে নেয়। জাঙ্কুক তের গালে হাত রেখে নিজের মুখের দিকে ফিরিয়ে নেয়। বলো, ভালোবাসবে না আমাকে? বাসবো। আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষকে ভালোবাসবে? তে কান্না গেলে বলে, এসব কি বলছেন আপনি? যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও। অন্য কাউকে কেন ভালোবাসবো? আপনি আমার স্বামী, ভালোবাসলে তো আপনাকেই বাসবো। জেকের কথা মনে পড়ে না তোমার? তে স্তব্ধ। উত্তর দাও, মনে পড়ে না? কেন পড়ে না? ও তো তোমার হাজব্যান্ড ছিল, ভালোবাসনি ওকে? ভালোবাসনি ওনাকে। ভালোবাসার মতো কোনো কিছু উনি করেননি আমার জন্য। সব সময় শুধু আমাকে কষ্টই দিয়েছে, সব সময় আমার সাথে অন্যায় করেছে। জাঙ্কুক আর কোনো কিছু বলে না, তেকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে। তে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। জাঙ্কুক তেকে বিয়ে করে আনার পর থেকে আজ পর্যন্ত ওর সাথে করা ব্যবহারের কথাগুলো স্মরণ করে। ও নিজেও তো তের সাথে সেরকম ভালো ব্যবহার করেনি, ভালোভাবে কথা বলেনি। যতবার কথা বলেছে হয় রাগে, গম্ভীর স্বরে, নয়তো ধমক দিয়ে। ওর আর জেকের মধ্যে পার্থক্য কোথায়? ও নিজেও তো জেকের মতো খারাপ আচরণ করে আসছে বিয়ের রাত থেকে। আহ, কি অন্যায়টাই না করেছে সে এই ছোট মেয়েটার সাথে। ছোট মেয়েটা এত কিছু সহ্য করেছে কিভাবে? ওকে দেখলে কেমন ভয়ে জড়সড় হয়ে যায়। তখন তেকে দেখে ওর আনন্দই হতো, কিন্তু এখন কষ্ট হচ্ছে। ওকে কতটা ভয় পেয়ে মেয়েটা ভয়ে অমন জড়সড় হয়ে যেত। ও যেন তের জন্য একটা আতঙ্ক। মেয়েটার ভয়ে ওর দিকে তাকায়ও না ঠিক মতো। তের সাথে করা অন্যায়গুলো জাঙ্কুকের ভেতর অপরাধবোধ জাগিয়ে তুলেছে। বড় অন্যায় করেছে মেয়েটার সাথে। কিছুটা সময় নীরবতায় পেরিয়ে যায়। আয়ান ঘুমিয়েছে? হ্যাঁ। ওকে ছেড়ে এদিকে ফেরো। তে আয়ানকে ছেড়ে নিজের কাছ থেকে একটু দূরে শোয়। ঘুরে শোয় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তেকে বুকে চেপে ধরে, চুলের ভাঁজে আঙুল গড়িয়ে নরম স্বরে বলে, সরি তে। জাঙ্কুকের কথা আর গলার স্বর শুনে অবাক তে। জাঙ্কুক তের চোখে চোখ রেখে নরম স্বরে আবার বলে, আমি তোমার সাথে এই কয়দিন অনেক অন্যায় করেছি তে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মাফ করবে না আমাকে? ভালোবাসবে না আমাকে? নাকি জেকের মতো আমিও তোমার মনে জায়গা পাবো না? তের দু চোখ ভরে ওঠে আবার। জাঙ্কুক ওর গালে হাত রেখে বেকই স্বরে পাগলের মতো বলে, প্লিজ ভালোবাসো আমাকে। বলো ভালোবাসবে। কি হলো বলো। তে ফুপিয়ে ওঠে জাঙ্কুকের পাগলামো কথা শুনে। জাঙ্কুক তেকে আবার বুকে চেপে ধরে চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, দেখো, আর কষ্ট দেব না আমি তোমাকে, একটু কষ্ট দেব না, প্রমিস। শুধু সারা জীবন আমাকে ভালোবাসবে। তোমার হৃদয়ের গভীরে তো এখনো কোনো পুরুষের জায়গা হয়নি, সেখানে তুমি আমাকে জায়গা দাও সারা জীবনের জন্য। তে জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে শক্ত হাতে। ভয় লাগলেও কাঁদতে কাঁদতে বলে, আপনি আর ধমক দেবেন না আমাকে? দেব না। রাগারাগি করবেন না আমার সাথে? রাতে কষ্ট দেবেন না আমাকে? জাঙ্কুক চোখ বন্ধ করে একটু দম নিয়ে তারপর বলে, দেব না। এতদিন যা যা করেছি এমন কিছু আর করব না। তুমি শুধু আমার কথা শুনবে, চলবে, আমাকে আর আমাদের ছেলেকে ভালোবাসবে, সব করব। জাঙ্কুক খেয়াল করলো তের চোখ থেকে তখন পানি পড়ছে। জাঙ্কুক জিজ্ঞাসা করলে তে বলে ওঠে, আপনি কেন আমাকে সত্যিটা বলতে চাইছেন না আয়ানকে নিয়ে? অতঃপর জাঙ্কুক সব সত্যি কথা বলে দেয় তেকে। আয়ানের আসল মা বাবাকে। তে সব কথা শুনে ফুপিয়ে কেঁদে ওঠে। কিছু সময় পর হাত মুখ ধুয়ে দুজনেই ফ্রেশ হয়।
মেড খাবার দিয়ে গেছে। জাঙ্কুক এখন তেকে আর খাবার বাড়তে বলে না, নিজেই খাবার বেড়ে নেয় একটা প্লেটে। চেয়ার টেনে নিজের পাশে এনে তের দিকে তাকিয়ে বলে, এখানে বসো। তে বসে জাঙ্কুকের পাশে। জাঙ্কুক ভাত মেখে তের মুখের সামনে তুলে ধরে বলে, হা করো। বিনা বাকে হা করে তে জাঙ্কুক তের মুখে ভাত পুড়ে দিয়ে নিজের মুখে নেয়। নিজের হাতে তেকে খাইয়ে দিতে থাকে, নিজেও খেতে থাকে। তের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। জাঙ্কুক মুখে ভাত পুড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দেয় নিজ হাতে। গালে হাত রেখে নরম স্বরে বলে, কি হয়েছে, কষ্ট দেব না তো আর। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুপিয়ে ওঠে। বুদ্ধি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ ওকে এভাবে যত্ন করে খাইয়ে দেয়নি। যেই জাঙ্কুক সন্ধ্যার পরে ওর সাথে রেগে রেগে ধমক দিয়ে কথা বলল, সেই জাঙ্কুক হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল। এত সুন্দরভাবে জাঙ্কুক ওর সাথে কথা বলবে সেটা দুঃস্বপ্নও ভাবেনি সে। মাঝে 2 দিন পেরিয়ে গেছে, জাঙ্কুক বাড়ি থেকে বের হয় না, কোথায় যায়ও না, অফিসেও যায় না, সবসময় স্ত্রী সন্তানের সাথেই থাকে। আয়ানকে নিয়ে এখন আর তেকে বেশি কষ্ট করতে হয় না। জাঙ্কুকের প্রতি ভয় অনেকটা কমে গেছে তে এখন আয়ান এবং জাঙ্কুক দুজনকে ভীষণ ভালোবাসে। অযত্ন, অবহেলা আর কষ্ট পেয়ে আসাতে জাঙ্কুকের যত্ন ভালোবাসা পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করে। কোনোদিন ভাবেনি এমন দিন ওর জীবনও আসতে পারে। কেউ ওকে ভালোবেসে আগলে রাখবে, ওকে নিয়ে ভাববে, ওর ভালো মন্দের খেয়াল রাখবে, ও কিভাবে খুশি থাকবে সেটা ভাববে। প্রথম দিকে তো জাঙ্কুককে তের কাছে সাইকো পাষাণ পুরুষ মনে হয়েছে। কেমন অদ্ভুত ব্যবহার করতো, সবসময় রেগে থাকতো, ওকে কষ্ট দিত। এরপর কেটে যায় আরো বেশ কয়েকদিন। প্রকৃতিতে রাত নেমে এসেছে, চারপাশে অন্ধকারে নিমজ্জিত। আয়ান একটু আগেই ঘুমিয়েছে, তে চুপচাপ শুয়ে আছে ছেলের পাশে। জাঙ্কুক নিচে গেছে, এখনো আসেনি। বেশ অনেকক্ষণ পর জাঙ্কুক রুমে প্রবেশ করে। তে মাথা তুলে তাকায়। জাঙ্কুক দরজা লাগিয়ে এগিয়ে আসে হাসি মুখে। এই গম্ভীর রাগী মুখে এখন বেশিরভাগ সময় হাসি ফুটে থাকে। হাসলে লোকটাকে মারাত্মক লাগে, নজর কেড়ে নেয় ওই হাসি। জাঙ্কুক সোজা এসে বিছানায় উঠে তের দুদিকে 4 হাত পা দিয়ে ঝুঁকে পড়ে মুখের কাছে। তের মুখের উপর ফু দিয়ে ফুরো নাচিয়ে বলে, কি দেখো এভাবে তাকিয়ে। তে এলোমেলো দৃষ্টি বুলিয়ে বলে, কই একটা কথা বলো। কথা বলতে গেলে তুমি এত তুতলাও কেন? কই, কখন? একটু আগেই তো। তে চুপ করে থাকে। জাঙ্কুক তের উপর ভর ছেড়ে দেয়। তের বিবাদেশে মুখমণ্ডল গুজে দেয়। মৃদু স্বরে বলে ওঠে, হাজার অন্ধকার রাত পেরিয়ে তোমার নামে ভোর হোক। আমি সেই প্রত্যেক ভোরে ঘুম থেকে জেগে তোমাকে দেখতে চাই, তোমার মিষ্টি হাসি দেখতে চাই, তোমার হাতের নরম ছোঁয়া পেতে চাই। অনন্তকাল তুমি আমার হয়েই থাকবো। বলো ভালোবাসি। তে চুপ করে থাকে। বলছো না কেন? তখন তো বললাম। সারাদিন বলবে, আমাকে যখনই দেখবে তখনই বলবে। আমি সবসময় তোমার মুখ থেকে শুনতে চাই। এখন বলো ভালোবাসি আপনাকে। জাঙ্কুক মুস্কি হেসে তের গিবাদেশে নিজের উষ্ঠদয়ের স্পর্শ দেয়। মুহূর্তে তে কেঁপে ওঠে। একটু চুপ করে জাঙ্কুক আবার বলে, আমি আরো 3 বাচ্চার বাবা হতে চাই। বলো আর একটা সন্তান কবে দেবে? আয়ান তো এখনো ছোট, তো কি হয়েছে? আমার বাচ্চা ভীষণ ভালো লাগে। আমি ছোট ছোট 2জন বাচ্চাকে একসাথে কিভাবে দেখবো? আর একজন হতে হতে আয়ান তো হামাগুড়ি দেওয়া শিখে যাবে, আমাকে পাগল বানিয়ে ফেলবে তো 3 জন মিলে। তখন আমি ভালো হয়ে যাব, কাজ বাজ সব ফেলে তোমার সাথে ছেলে মেয়ে বড় করব। তে বলে না কিছু। গত 2 দিন ধরে জাঙ্কুককে দেখছে আর অবাক হচ্ছে। হুট করেই পুরো জীবন জাঙ্কুক পরিবর্তন হয়ে গেছে। জাঙ্কুক একটু উঁচু হয়, তের উষ্ঠ জোড়ায় হালকা করে নিজের অধরের স্পর্শ দেয়। তেও জাঙ্কুকের স্পর্শে সাড়া দিতে থাকে। কিছু সময়ের মধ্যেই ঘন ঘন নিঃশ্বাসে পুরো রুম ভরে ওঠে। দুজনেই একে অপরের মাঝে ভালোবাসার সাগরে ডুব দেয়। আর এই গল্পের সমাপ্তি এখানেই।